অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে চার্জ গঠন, হয়রানির অভিযোগ নোবেল জয়ী। রয়টার্সকে বললেন একটি দলের দখলেই সবকিছু। বিচার প্রক্রিয়া নিয়ে অসত্য প্রচারণা চালাচ্ছেন ডক্টর ইউনূস, বলেছেন আইনমন্ত্রী। জনগণের প্রধান শত্রুতে পরিণত হয়েছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সঠিক উদ্যোগ নেই বাজেটে, অভিমত সিপিডির। কালো টাকা সাদার সুযোগে সুবিধা পাবেন দুর্নীতিবাজরা, বলছেন অর্থনীতিবিদরা। কৃষি নির্ভর রংপুরের জন্য ন্যূনতম বরাদ্দ না থাকায় প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান উত্তরের কৃষক নেতাদের। সঠিক নেতৃত্বের অভাবকে দুষছেন ব্যবসায়ীরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এ চার্জ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হলো। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত এই মামলায় গত 1 ফেব্রুয়ারি ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় অভিযোগ গঠনকে কেন্দ্র করে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জন বুধবার সকালে আদালতে হাজির হন। অভিযোগ গঠনের সময় ডক্টর ইউনূস সহ অন্যান্যরা নিজেদের নিরপরাধ দাবি করেন। আদালতের কাছে ন্যায় বিচার চান তারা। পরে চার্জ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 15 জুলাই দিন ঠিক করেছে আদালত। অর্থ আত্মসাতের মামলায় লোহার কাঠগড়ায় দাঁড়ানোকে অপমানজনক উল্লেখ করে হয়রানির অভিযোগ তুলেছেন ডক্টর ইউনূস। মানি লন্ডারিং, তারপরে আত্মসাৎ, প্রতারণা, এই শব্দগুলোর সঙ্গে আমার কি যুক্তি আছে আমি তো জানি না। এটা আমি শিখি নাই, কোনোদিন করি নাই কোনোদিন। কাজে হঠাৎ করে এই প্রকাণ্ড রকমের শব্দগুলো আমার উপর আরোপ করা হচ্ছে, সেটার বিচার হবে সেটা বুঝতে পারছি না আর কি। সেটা কেন হয়, যে এটাই হলো হয়রানি, যে আমার কাছে বোধগম্য, আমার সহকর্মীদের কাছে বোধগম্য হচ্ছে না, কারো কাছে বোধগম্য হচ্ছে না। আমরা সারা জীবন তো মানুষের সেবাতেই কাটিয়েছি। এই অর্থ আত্মসাৎ করার জন্য তো আমরা আসি, নিজেদের অর্থ ব্যয় করে আমরা এসেছি। এটাই আমাদের ইতিহাস। কাজে এখানে কেন হচ্ছে, এটাই হলো হয়রানি, যে আমাদের বোধের মধ্যে আসছে না। এদিকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের রাজনীতির কোনো কিছুই আর অবশিষ্ট নেই। তিনি বলেছেন, দেশে একটি মাত্র দল আছে যারা সবকিছু দখলে নিয়েছে। নির্বাচনে জয়ী হতে দলটি সবকিছুই করছে বলেও অভিযোগ ডক্টর মোহাম্মদ ইউনূসের। মঙ্গলবার রাতে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, নির্বাচনে দলীয় প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী কিংবা ডামি প্রার্থী সবই নানা উপায়ে নিজেরাই দাঁড় করিয়ে থাকে দলটি। শ্রম আদালতে চলা অর্থ আত্মসাতের মামলা সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মামলাটি সাজানো এবং গল্পে পরিপূর্ণ। রাজনৈতিক দল গঠন সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, এ ধরনের তৎপরতা অপরাধ কিনা। তবে রাজনৈতিক দল গঠনের উদ্যোগের 10 সপ্তাহ পরে এই ধরনের পরিকল্পনা বাদ দেওয়া হয় বলেও রয়টার্সকে জানান তিনি। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার প্রক্রিয়া নিয়ে অসত্য প্রচারণা চালাচ্ছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা দেশের জন্য অপমানজনক। সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। অনেক প্রশ্ন আসছে ওনাদের কাছে, সেই সব জবাব এর জন্য ওনারা একটু ব্যাপারটা নিয়ে পরিষ্কার হতে চাচ্ছে। যে পরিষ্কার হওয়ার ব্যাপারে আমি তখন বলেছি যে ডক্টর ইউনূসের ব্যাপারে কি কি মামলা আছে, দেশের যে কোনো নাগরিক দেশের আইন ভঙ্গ করে তার যেরকম বিচার হয় ডক্টর ইউনূসের ঠিক সেইভাবে বিচার হচ্ছে। কিন্তু আমি এটা বলেছি যে ডক্টর ইউনূস যেই সব কথা বলে বেড়াচ্ছেন সেই সব কথা অসত্য এবং সেই সব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের প্রধান শত্রুতে পরিণত হয়েছে আওয়ামী লীগ, তাই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না দেশের মানুষ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মতবিনিময় সভা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আলোচনায় অংশ নেন বিরোধী রাজনৈতিক নেতারা। তারা কথা বলেন সরকারের ব্যর্থতা, অযোগ্যতা নিয়ে। অভিযোগ করেন নির্যাতনের, সেই সঙ্গে ছিল আত্মসমালোচনাও। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, দেশে সর্বগ্রাসী সংকট চলছে। রাজনৈতিক, অর্থনৈতিক সব জায়গায় সরকারের ব্যর্থতা রয়েছে। অবস্থার পরিবর্তনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান করতে হবে। বাজেটে প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির যে টার্গেট রয়েছে সেটি অবাস্তব।
সিপিডির বাজেট ডায়ালগে এমন মন্তব্য অর্থনীতিবিদ, রাজনীতিক ও ব্যবসায়ীদের। আলোচনায় বক্তারা বলেন, চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের উপর চাপ বাড়বে। ডলারের উচ্চ দাম, আর্থিক খাতে বিশৃঙ্খলা ও সুশাসনের অভাব রয়েছে। বাজেটে এসব বিশৃঙ্খলা দূর করে স্বস্তি তৈরির কোনো নির্দেশনা নেই। ব্যক্তি খাতের বিনিয়োগ নেই। বিদ্যুৎ জ্বালানি নিয়েও চ্যালেঞ্জ রয়েছে। সুখবর নেই রিজার্ভের ক্ষেত্রেও। ট্যাক্স, ভ্যাটের আওতা ও আদায় বাড়াতে গিয়ে হয়রানির শিকার হবেন সাধারণ মানুষ। সুখবর নেই কৃষি, স্বাস্থ্য ও শিক্ষার বাজেটেও। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়াটা ইতিবাচক নয় মন্তব্য করে বক্তারা বলেন, এর ফলে অনিয়ম উৎসাহিত হবে। রাজনৈতিকভাবে দুর্নীতিবাজরা সহায়তা পাবেন। এছাড়া বাজারে বিশৃঙ্খলাও চলমান থাকবে। কালো টাকার মালিকরা অর্থ পাচারে অংশ নেন। এছাড়া সরকারের প্রকল্প গ্রহণ ও ব্যয়ের সমালোচনাও করেন বক্তারা। এবারের প্রস্তাবিত বাজেটে কৃষি নির্ভর রংপুর অঞ্চলের জন্য আলাদা বরাদ্দ না পেয়ে হতাশ সাধারণ মানুষ। ন্যূনতম বরাদ্দ না থাকায় হতাশ হয়ে উত্তরের কৃষক নেতারা বাজেট প্রত্যাখ্যান করেছেন। আর ব্যবসায়ীদের অভিযোগ, সঠিক নেতৃত্বের অভাবেই তারা বৈষম্যের শিকার হচ্ছেন। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। কৃষি সমৃদ্ধ অঞ্চল রংপুর। সবুজের উপর ভর করে নিরন্তর এগিয়ে যাওয়ার চেষ্টা এখানকার কৃষকদের। বাজেট নিয়ে মাথা ব্যথা নেই উত্তরের প্রান্তিক মানুষের। মোটা কাপড় আর দুবেলা খেতে পারলেই সন্তুষ্ট তারা। আমরা বাজেট নিয়ে কোনো কিছু উল্লেখ চিন্তাধারা করি না। আমরা খেটে খাওয়া মানুষ, রংপুরের বাসিন্দারা। আমরা দিন মজুর, দিন এনে দিন খাই। আমরা মাছ মাংস চাইলে আমরা খাইতে পারি না। আমরা খুবই অসহায়। গরিব মানুষের আমাদের কোনো লাভ হয় না। তাহলে বাজেট করি কোনো লাভ হলো? হ্যাঁ, প্রতি জিনিসের দাম বেশি। সরকার যে বাজেট করে, বাজেট করে উপকার কি হয়? কিছু তো উপকার হয় না। আমাদের গরিব মানুষের তো এসব দিয়ে কাজে লাগে না। এই বাজেটের তো আমাদের দরকার নেই। আমাদের দরকার হলো গরিব মানুষ বাঁচবে এরকম বাজেট করা উচিত। দেশের মানুষ বাঁচবে এরকম বাজেট করা উচিত। কৃষিকে বাঁচানোর আকুতি এ অঞ্চলের মানুষের। সরকারের কাছে কৃষিবান্ধব বাজেট চায় কৃষক। ন্যূনতম বরাদ্দ না পেয়ে হতাশ কৃষক নেতারা। 15-20 বছর থেকে বাজেট দেয়, কিন্তু রংপুরের জন্য আলাদা কোনো বাজেট রাখে না। এখানে যে অর্থনৈতিক অঞ্চল যে কয়টি আছে রংপুর, দিনাজপুরে, সেখানে কোনো বরাদ্দ রাখা হয়নি। এই অঞ্চলের নদী ভাঙ্গন রক্ষা করার জন্য, সম্পদ রক্ষা করার জন্য, আর কৃষিকে রক্ষা করার জন্য পানিকে ধরে রেখে যে বিকল্প ব্যবস্থার কথা সমীক্ষা হলো, সেইখানে আমরা বলেছি এখানে একবারে 12,000 কোটি টাকা লাগবে না, ফেজ বাই ফেজ। এখানে কিন্তু এক ফেজেরও কোনো টাকা বরাদ্দ করা হয়নি। তাহলে এই বাজেট উত্তরাঞ্চলের মানুষকে হতাশার সাগরে ডুবিয়েছে। ব্যবসায়ী নেতাদের অভিযোগ, সংশ্লিষ্টদের অবহেলা আর সঠিক নেতৃত্বের অভাবেই বরাবর পিছিয়ে পড়ছে রংপুর। জাতীয় সংসদ সদস্য যিনি এই এলাকার 3 আসনে, তা ওনার উচিত ছিল যে ছাত্র, রাজনীতিবিদ, ব্যবসায়ী, চিকিৎসক এবং সবাইকে নিয়ে, মেয়রকে নিয়ে একটি মত বিনিময় সভা করা দরকার। সভা করে এই এলাকার কর্মসংস্থান সৃষ্টির জন্য, আপনার এই এলাকার রাজস্ব বৃদ্ধির জন্য এবং এই এলাকার উন্নয়নের জন্য কী কী কর্মকাণ্ড নেওয়া উচিত, যদি একটা নীতিমালা তৈরি করতো, তাহলে আমার মনে হয় আজকে আমরা রংপুর বিভাগ এই বাজেট থেকে বঞ্চিত হতাম না। বাজেট সংশোধনীতে উত্তরকে এগিয়ে নিতে কৃষি, ব্যবসা, শিক্ষা, চিকিৎসা ও শিল্পায়নের জন্য বিশেষ বরাদ্দ চায় রংপুরবাসী। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রগতি অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। বুধবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সেনাবাহিনী প্রধানের বিদায়ী দরবারে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। সেনাবাহিনীকে জাতির গর্ব হিসেবে প্রতিষ্ঠিত রাখার দৃঢ় প্রত্যয়ে সবাই সম্মিলিতভাবে কাজ করায় সেনাপ্রধান সন্তুষ্টি প্রকাশ করেন। বক্তব্য দেওয়ার সময় সেনাপ্রধান অশ্রুসিক্ত হয়ে পড়েন। তার আগে তাকে সেখানে স্বাগত জানান 19 পদাতিক ডিভিশন এবং শহীদ সালাউদ্দিন সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মাসিহুর রহমান। যারা আমার জন্য দোয়া করেছেন, যারা আমার জন্য শুভকামনা জানিয়েছেন, সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আজকের আমার বিদায়ী দরবারের বক্তব্য শুরুর আগে আমি অকৃত্রিমভাবে আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, যিনি আমার পরে আস্থা রেখে সেনাবাহিনী পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন।
নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, সন্ত্রাস দমনে বিমান বাহিনীর যথেষ্ট সক্ষমতা রয়েছে। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সম্প্রতি পার্বত্য অঞ্চলে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের কার্যকলাপ প্রসঙ্গে বিমান বাহিনী প্রধান বলেন, পার্বত্য অঞ্চলে যৌথ বাহিনীর অভিযান চলছে। ওই অভিযানের সঙ্গে বিমান বাহিনীও জড়িত রয়েছে। এই বাহিনীর অত্যাধুনিক ড্রোন রয়েছে, যা বর্তমান সরকার আগের মেয়াদে দিয়েছে। গত 11 জুন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। আমাদের সমস্ত রকমের সক্ষমতা আছে। যদি আমাদের গ্রাউন্ড ফোর্সের অ্যাডিশনাল কোনো রিকোয়ারমেন্ট হয়, তখন আমরা অবশ্যই আমাদের এয়ার সাপোর্ট দিতে পারবো। এরকম আমাদের পুরোপুরি সক্ষমতা আছে। ঈদ সামনে রেখে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 13 কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে যাত্রীরা। ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে কালীহাতির এলেঙ্গা পর্যন্ত গাড়ির চাপ বাড়তে থাকে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, চালকরা বেপরোয়া গতিতে যানবাহন চালানোর কারণে মহাসড়কে এই যানজটের সৃষ্টি হয়। তবে যানজট নিরসনে কাজ করছে পুলিশ। অনেক যাত্রী পায়ে হেঁটে তাদের গন্তব্যে যাচ্ছেন। এদিকে বঙ্গবন্ধু সেতুতে গত 24 ঘন্টায় টোল আদায় হয়েছে 2,68,20,250 টাকা। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। সাভারের উলাইল এলাকায় শিল্প মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেছেন শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার হোসেন। এ সময় তিনি কোরবানির ঈদের আগেই সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের তৈরি পোশাক কারখানার মালিকদের কর্মরত শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের আহ্বান জানান। বাগেরহাটের রামপাল ও মোংলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মাঝে নগদ অর্থ দিয়েছে বিএনপি। রামপাল বগুড়া ব্রিজ সংলগ্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ তুলে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও ত্রাণ কমিটির সদস্য সচিব শহীদুদ্দিন চৌধুরী আনি। সাতক্ষীরায় জেলা পর্যায়ে বিভিন্ন অংশীজনের অংশগ্রহণে সরকারি আইনগত সহায়তা বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা হয়েছে। এতে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজি। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটকের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শহরের পায়রা চত্বরে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশ নেয় জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। ময়মনসিংহে কাতলাসীন কাদেরিয়া কামিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া, ফাজিল শিক্ষার্থীদের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। অনুষ্ঠানে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি জেলা প্রশাসক দিদার আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় সহ অনেকে বক্তব্য রাখেন। ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালুর দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন স্তরের জনগণ। কর্মসূচিতে নানা শ্রেণী পেশার মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি অংশ নেন। বঙ্গোপসাগরের চলমান 65 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা সফল করতে পটুয়াখালীর শিববাড়িয়া নদী এবং মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরে জেলেদের সচেতনতা লিফলেট বিতরণ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার টাকা ভাগাভাগির অনিয়ম সহ 15 দফা দাবিতে লাগাতার কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সহ উপাচার্যের কার্যালয়ের বাইরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। ময়মনসিংহের ত্রিশালে নাহিদ এগ্রো ফার্ম প্রকল্পে অবৈধ দখল, হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান প্রতিষ্ঠানের এজিএম মিজানুর রহমান। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে চার্জ গঠন, হয়রানির অভিযোগ নোবেলজয়ী, রয়টার্সকে বললেন একটি দলের দখলেই সবকিছু। বিচার প্রক্রিয়া নিয়ে অসত্য প্রচারণা চালাচ্ছেন ডক্টর ইউনূস, বলেছেন আইনমন্ত্রী। জনগণের প্রধান শত্রুতে পরিণত হয়েছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সঠিক উদ্যোগ নেই বাজেটে, অভিমত সিপিডির। কালো টাকা সাদার সুযোগে সুবিধা পাবেন দুর্নীতিবাজরা, বলছেন অর্থনীতিবিদরা। কৃষি নির্ভর রংপুরের জন্য ন্যূনতম বরাদ্দ না থাকায় প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান উত্তরের কৃষক নেতাদের। সঠিক নেতৃত্বের অভাবকে দুষছেন ব্যবসায়ীরা। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ
সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।